দর্শক, আপনারা কি কখনো এমন কোনো দৃশ্য কল্পনা করেছেন যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বলে দাবি করা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রণক্ষেত্রে হেরে গিয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের এটিএম বুথ বা ব্যাংক সার্ভার হ্যাক করে নিজেদের রাগ মেটাচ্ছে? আর অন্যদিকে যে মানুষটি এতকাল নিজেকে ইসরায়েলের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসাবে দাবি করতেন, সেই বেঞ্জামিন নেতানিয়াহু আজ নিজের রাজনৈতিক দল ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা কোথায় জানেন? যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বিপদে ফেলে ইরানের সাথে চুক্তি করলেন, সেই আমেরিকার তৈরি করা F-16 ফাইটার জেটগুলো আজ মাঝ আকাশে ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় স্কট দিয়ে সালাম জানাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। যদি আপনারা খবরের হেডলাইনগুলো দেখেন তাহলে মনে হবে এগুলো আলাদা আলাদা কোনো ঘটনা, কিন্তু আজ আমি আপনাদের সামনে এই সবগুলো ঘটনার সুতোগুলো একসাথে বাঁধব। তাই আজকের পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে একদম লজিক্যালি শুনতে হবে কিন্তু দর্শক। দেখুন, আপনারা যারা আমার বিশ্লেষণগুলো খুব গভীরভাবে ফলো করেন তারা জানেন যে গত 17ই জুন আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর থেকে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটা বিশাল ভূমিকম্প হয়ে গেছে। আমেরিকা তাদের অর্থনীতি এবং তেলের বাজার বাঁচাতে ইসরায়েলকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সমস্ত শর্ত মেনে নিয়েছে। এখন এই পরাজয়ের পর ইসরায়েল এবং আমেরিকার ভিতরের সেই দম্ভ এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছে যে তারা এখন কোনো সামরিক জবাব দেওয়ার সাহস পাচ্ছে না। কিন্তু পশ্চিমা বিশ্ব যখন সরাসরি যুদ্ধে হারে তখন তারা কাপুরুষের মতো পেছনের দরজা দিয়ে আক্রমণ করে, আর ঠিক সেটাই তারা করেছে ইরানের ব্যাংকিং সেক্টরের উপর। আসল ব্যাপারটা হলো, গতকাল 23শে জুন 2026 রাত 10টার সময় ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম হলো ব্যাংকিং ডিসরাপশন হিটস সার্ভিসেস অ্যাট 8 ইরানিয়ান ব্যাংকস। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, ইরানের অন্তত 8টি প্রধান ব্যাংক থেকে শুরু করে প্রায় সব বড় বড় ব্যাংকের ইলেকট্রনিক এবং কার্ড ভিত্তিক সেবা পুরোপুরি অচল করে দেয়া হয়েছে। ইরানের ইনফরমেটিক্স সার্ভিসেস কর্পোরেশন স্পষ্ট জানিয়েছে যে এটি একটি সাইবার অ্যাটাকের ফলাফল। এর ঠিক কয়েকদিন আগে 13ই জুনেও এরকমই একটা সাইবার হামলা হয়েছিল, যেখানে সেন্ট্রাল ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করা হয়েছিল। ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিটির সদস্য মেইসাম জোহরিয়ান তিনি জানিয়েছেন যে এই সিস্টেমগুলো পুরোপুরি রিস্টোর করতে আরও 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। সুতরাং এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে ইরানের উপর কোনো সামরিক হামলা করতে পারবে না। কেন? কারণ তারা নিজেরাই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে এসেছে। তাই তারা এখন ছায়া যুদ্ধের পথ বেছে নিয়েছে। তারা ইরানের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে তাদের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করতে চাইছে। কিন্তু এটা কোনো পরাশক্তির লক্ষণ নয় দর্শক, এটা হলো একটা পরাজিত শক্তির চূড়ান্ত হতাশা। যখন আপনি শত্রুর মিসাইল থামাতে পারেন না, তখন আপনি তার ব্যাংকের সার্ভার ডাউন করে আত্মতুষ্টি খোঁজেন। আর এই হতাশার সবচেয়ে খারাপ চিত্রটা এখন ফুটে উঠেছে খোদ ইসরায়েলের রাজনীতির অন্দরমহলে। দর্শক, ইরানের ব্যাংক হ্যাক করে ইসরায়েলি নেতারা হয়তো সাময়িক আনন্দ পাচ্ছেন, কিন্তু তাদের নিজেদের ঘর যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেটা কি আপনারা জানেন? ওই একই দিন অর্থাৎ গতকাল 23শে জুন 2026 রাত 10টায় ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টে ইসরায়েলের রাজনীতি নিয়ে আর একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম শুনলে আপনি চমকে যাবেন। শুনবেন? শুনুন। লিকুইড টেনশনস রাইজ অ্যাজ নেতানিয়াহু থ্রেটেন্স টু লিভ ওভার 10 রিজার্ভ ইলেকশন স্লটস।
অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজের দল যে লিকুইড পার্টিকে তিনি যুগের পর যুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছেন, সেই দল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ঘটনাটা কি? দেখুন, নেতানিয়াহু লিকুইড পার্টির সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান হাইয়াম কার্টসকে সরাসরি ওয়ার্নিং দিয়েছেন যে আগামী নির্বাচনের জন্য তাকে যদি নিজের পছন্দের লোকেদের জন্য 10টি সংরক্ষিত আসন দেওয়া না হয় তবে তিনি দল থেকে বেরিয়ে যাবেন। কিন্তু লিকুইড পার্টির বার্শিয়ান নেতা ডেভিড বিতান পরিষ্কার বলে দিয়েছেন নেতানিয়াহুর এই সিদ্ধান্ত লিকুইড পার্টিকে ধ্বংস করে দেবে। বিতান বলেছেন লিকুইড পার্টি সবসময় গণতন্ত্রের উপর ভিত্তি করে চলেছে, আর নির্বাচনের ঠিক 1 মাস আগে এভাবে দলের ভিতরের ভোটাভুটি বাতিল করা যায় না। ডেভিড বিটান তো এই কথাও বলে দিয়েছেন যে নেতানিয়াহু যদি এভাবে চলেন তবে আগামী 8 বছরের মধ্যে লিকুইড পার্টির কোনো অস্তিত্বই থাকবে না। দর্শক, এই পুরো ঘটনার পিছনের জিওপলিটিক্যাল সাইকোলজিটা বুঝতে চেষ্টা করুন। নেতানিয়াহু কেন হঠাৎ করে এত বেপরোয়া হয়ে উঠলেন? কারণ তিনি খুব ভালো করেই জানেন যে ইরানের সাথে আমেরিকার এই চুক্তির পর ইসরায়েলের জনগণের কাছে তার আর কোনো গ্রহণযোগ্যতা নেই। এই যুদ্ধে ইসরায়েল জঘন্যভাবে হেরেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা ঝুলছে, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। তিনি এখন যে কোনো মূল্যে নিজের অনুগত লোকেদের পার্লামেন্টে বসিয়ে নিজের পিঠ বাঁচাতে চাইছেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ডেভিড বিতান এই সাক্ষাৎকারে কার উপর সবচেয়ে বেশি ক্ষোভ ঝেড়েছে জানেন? ডোনাল্ড ট্রাম্পের উপর। বিতান প্রকাশ্যে বলেছেন ট্রাম্প ইসরায়েল এবং লিকুইড পার্টির মারাত্মক ক্ষতি করেছেন। এটা একদম পরিষ্কার। চিন্তা করুন দর্শক, যে ট্রাম্পকে ইসরায়েল একসময় দেবতার মতো পুজো করত, আজ সেই লিকুইড পার্টির নেতারাই সেই ট্রাম্পকে ইসরায়েলের পতনের কারণ হিসাবে দায়ী করছেন। বিতান আরও একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন ইরানের সাথে এই যুদ্ধটা শেষ হয়নি। আগামী প্রতি 1.5 থেকে 2 বছর পর পর ইসরায়েলকে ইরানের সাথে যুদ্ধে জড়াতে হবে, কারণ ইরান ক্রমাগত শক্তিশালী হচ্ছে। দর্শক, একটা দেশ যার অর্থনীতি ধ্বংসের পথে, যাদের জনগণ দিশাহারা, তারা যদি প্রতি 2 বছর পর পর ইরানের মতো একটা সুপার পাওয়ারের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে সেই দেশের অস্তিত্ব আর কতদিন টিকবে? পশ্চিমা দুনিয়ার তৈরি করা এই স্টেট আজ ভিতর থেকেই পচে গলে যাচ্ছে। কিন্তু দর্শক, ইসরায়েল যখন নিজের ভিতরে এই গৃহযুদ্ধে ব্যস্ত, তখন গ্লোবাল সাউথ বসে নেই। তারা পলিটিক্যাল দাবার বোর্ডে এমন একটা চাল দিয়েছে যা পশ্চিমাদের গালে একটা সাপাটে চড় মারার মতো। এবার আসুন সেই ঐতিহাসিক ঘটনার দিকে তাকাই। আজ 24শে জুন 2026 মধ্যরাতে ডিফেন্স সিকিউরিটি এশিয়াতে একটা দুর্দান্ত খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম: পাকিস্তান এয়ারফোর্স ফাইটার জেটস এসকর্টস ইরানিয়ান প্রেসিডেন্ট পেজিশিয়ান সিগন্যালিং নিউ পোস্ট ওয়ার তেহরান ইসলামাবাদ স্ট্র্যাটেজিক অ্যাক্সেস। দর্শক, ঘটনাটা একটু ভিজুয়ালাইজ করুন। 17ই জুন আমেরিকার সাথে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান তার প্রথম বিদেশ সফরে বের হয়েছেন। তিনি গেছেন কোথায়? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। যখন ইরানের প্রেসিডেন্টের বিশেষ বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে, তখন পাকিস্তান এয়ারফোর্স তাদের 6টি ফাইটার জেট, যার মধ্যে আমেরিকার তৈরি করা F-16 এবং চীনের তৈরি J-17 ছিল, সেগুলো দিয়ে মাঝ আকাশে প্রেসিডেন্টকে রাজকীয় স্কট দিয়ে নিয়ে আসে। এরপর নূর খান এয়ারবেসের উপর দিয়ে সেই ফাইটার জেটগুলো ফ্লাই পাস্ট করে এবং প্রেসিডেন্টকে 21 তোপধ্বনি দিয়ে গার্ড অফ অনার দেয়া হয়। আপনারা কি এই ডিপ্লোম্যাটিক মেসেজ বা কূটনৈতিক বার্তার গভীরতা বুঝতে পারছেন দর্শক? পারছেন? পাকিস্তান আমেরিকাকে বুঝিয়ে দিল, তোমাদের তৈরি করা F-16 যুদ্ধবিমান দিয়ে আমরা আজ আমাদের ভাই ইরানের প্রেসিডেন্টকে সম্মান জানাচ্ছি। এই পুরো ঘটনাটা শুধু একটা প্রোটোকল ছিল না,
এটা ছিল একটা জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। আর পেজিশিয়ানের ওই বিমানের নাম কি ছিল জানেন? মিনাব 168। এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা হলো গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালিয়ে 168 জন নিরীহ মানুষকে হত্যা করেছিল, সেই শহীদদের স্মরণে এই বিমানের নামকরণ করা হয়েছে। অর্থাৎ ইরান সেই ক্ষোভটাকে একটা কূটনৈতিক অস্ত্রে পরিণত করে পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে পশ্চিমাদের সেই বর্বরতার পরও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং তাদের পাশে এখন শক্তিশালী মিত্ররা আছে। দর্শক, এবার আসুন সেই চরম সত্যের মুখোমুখি হই, যে সিক্রেট আমি ভিডিওর শুরুতে উন্মোচন করার কথা বলেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে এই প্রশ্ন জাগছে যে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ শেষ হওয়ার মাত্র 6 দিনের মাথায় কেন হঠাৎ করে পাকিস্তানে গেলেন? কেন পাকিস্তান তাকে এত বিশাল সামরিক সম্মান দিল? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে গতকাল 23শে জুন 2026 দুপুর 2:18 মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত একটা রিপোর্টে। ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান সাহেব তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সামনে এমন একটা কথা ফাঁস করেছেন যা শুনলে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম হারাম হয়ে যাবে। পেজিশিয়ান প্রকাশ্যে বলেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে এই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হলো, এই পুরো ডিলটার পিছনে মূল মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। পেজিশিয়ান পরিষ্কার বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, এই মানুষগুলো পর্দার আড়ালে থেকে আমেরিকা এবং ইরানের মধ্যে এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন। পেজিশিয়ান সাহেব তার বক্তব্যে একটা ভয়ঙ্কর সত্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের জাতির অধিকার রক্ষায় পাকিস্তানের কর্মকর্তারা যে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন তা তুলনাহীন। এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের উদ্বেগ হয়তো আমাদের চেয়েও বেশি ছিল। কে বলছে কথা? লজিক্যালি চিন্তা করুন দর্শক, আমেরিকা, যে দেশটা নিজেদেরকে বিশ্বের পুলিশ মনে করে, তারা ইরানের সাথে সরাসরি ডিল করতে পারছিল না। তাদের ইকোনমি যখন ডুবতে বসেছে, ইউরোপ যখন তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তারা বাধ্য হয়ে পাকিস্তানের হাত ধরেছে। ওয়াশিংটনকে ইসলামাবাদের মাধ্যমে তেহরানের কাছে শান্তির ভিক্ষে চাইতে হয়েছে রে ভাই। দর্শক, এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল চিত্র। একটা সময় ছিল যখন আমেরিকা একটা ফোন কল করলো আর মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপত। আর আজ আমেরিকা যখন স্যাংশন তুলে নেওয়ার চুক্তি করে, তখন সেই চুক্তির মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে নন ওয়েস্টার্ন দেশগুলো। পাকিস্তান এবং ইরানের এই নতুন কৌশলগত জোট প্রমাণ করে দিল যে এশিয়া এখন আর পশ্চিমাদের হাতের পুতুল নয়। ইসরায়েল যখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে নিজেদের মধ্যেই কামড়াকামড়ি করছে, তখন এশিয়ান ব্লক নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটিয়ে একটা বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির বলয় তৈরি করেছে বা করছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েলের ভিতরে এই যে চরম হতাশা এবং নেতানিয়াহুর দল ভাঙার এই যে খেলা, এটা কি ইসরায়েলকে ভিতর থেকে পুরোপুরি ধ্বংস করে দেবে? ডেভিড বিতান যে বললেন প্রতি 2 বছর পর পর যুদ্ধ হবে, ইসরায়েলের সাধারণ মানুষ কি এই মানসিক চাপ নিয়ে বাঁচতে পারবে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাধারণ মিডিয়া এই খবরগুলো কখনোই আপনাদের সামনে এভাবে বিশ্লেষণ করে আনবে না। তাই সত্যটাকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।